প্রিয় ছাত্রছাত্রী, এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি আমরা 1948 সালে যে কমিশন আমরা গঠিত হতে দেখেছিলাম এবং যা রিপোর্ট 1949-এ তার প্রকাশ পেয়েছিল, সেই শিক্ষা কমিশন অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম যে শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে যেহেতু কমিশন হয়েছিল, সেই জন্য এটিকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়। সেই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ, কিছু গুরুত্বপূর্ণ মতামত নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই চ্যানেলটি যদি তোমরা প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। আজকের যে টপিক রয়েছে আমাদের রাধাকৃষ্ণন কমিশন, 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট আমরা পরাধীনতার নাগবাস থেকে মুক্ত হয়ে শোক, দুঃখ, বেদনাগ্রস্ত মানব জীবনের নবদিগন্তের সূচনা হয়। ঔপনিবেশিক প্রভাবমুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্ম হয়। দেশের নেতৃবৃন্দ সেদিন উপলব্ধি করেছিলেন যে সদ্য প্রতিকূল আবহাওয়াযুক্ত দেশবাসীকে সুস্থ সবল মনে অধিকারী করতে, আর্থসামাজিক অবস্থার পুনর্বিন্যাস করতে শিক্ষা সংস্কারে আশু প্রয়োজন। সেই উপলব্ধি থেকেই উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের উন্নতিকল্পে 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর তদানীন্তন ভারত সরকার কর্তৃক যে কমিশন গঠিত হয়, সেই কমিশনকেই বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1947 সালের 15 আগস্ট আমরা পরাধীনতার নাগপাশ থেকে নিজেদেরকে মুক্ত করেছি। ঔপনিবেশিক শাসন থেকে নিজেদেরকে মুক্ত করার পর স্বাধীন দেশে স্বাধীন সচেতন মানুষের একটা নতুন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়েছে। কারণটা কি না, কারণ ব্রিটিশ মনোভাবাপন্ন মানুষের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে ভারতবর্ষকে গড়ে তোলার জন্য নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। সেই উপলব্ধি থেকেই বা সেই প্রয়োজনীয়তা থেকেই ভারত সরকার কী করলেন, 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর তদানীন্তন ভারত সরকার একটি কমিশন গঠন করলেন এবং সেই কমিশনকে সেই কমিশনের নাম দেওয়া হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এবার দেখে নেব এই কমিশনের সদস্য কেমন কেমন ছিল, সেটা আমরা দেখে নেব। বলছে ভারতীয় সদস্য কারা কারা ছিল একটু দেখে নেই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত কমিশনের সম্পাদক। এবার সদস্য আমরা কি দেখতে, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া, ডক্টর মেঘনাথ শাহ, ডক্টর করম নারায়ণ বহুল, এরা ছিলেন ভারতীয় সদস্য। আর বিদেশি সদস্যের মধ্যে কারা কারা ছিলেন আমরা দেখে নিচ্ছি। ডক্টর জেমস এফ ডাব, ডক্টর আর্থারি মর্গান, ডক্টর জন জে টিগার্ড, এরা ছিলেন বিদেশি সদস্য। তাহলে এই নামগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এমসিকিউ যে ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নতে কিন্তু এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হতেই পারে। এই কমিশন শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী সুচিন্তিত মতামত দিয়েছে সেটা আমরা আবার একটু দেখে নেব। শিক্ষার লক্ষ্য হবে যোগ্য নেতৃত্ব গঠন, জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রসারণ, আর কি বলা হয়েছে, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, অর্থাৎ মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ তার যথাযথ ব্যবহার, আর কি বলেছে, সৌভ্রাতৃত্ববোধ জাগরণ, অর্থাৎ আমাদের মধ্যে যে আমরা একে অপরের মধ্যে যে সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক, সেটা ভাই ভাইদের মতো সম্পর্ক, সেই বোধটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ বহু ভাষা, বহু জাতির দেশ ভারতবর্ষ, কিন্তু একে অপরের বিরুদ্ধে না গিয়ে একে অপরের ভাইয়ের মতো করে সেই মেলবন্ধনে আবদ্ধ হয়ে আমরা দেশকে কিন্তু একটা উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর নেতৃত্বের ক্ষমতা লাভ, এবং কি করতে হবে না, এমন একটা জাতি তৈরি করতে হবে যাতে সেই জাতি সমস্ত কিছু ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিতে পারে। কি সাহিত্যে, কি শিল্পে, কি বিজ্ঞানে, সমস্ত ক্ষেত্রে, কি রাজনীতিতে, এই সমস্ত ক্ষেত্রে একটা যোগ্য নেতৃত্ব আমরা সেটা কিন্তু কি বলা যেতে পারে, তার ক্ষমতা যাতে লাভ করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু উচ্চশিক্ষাকে গড়ে তুলতে হবে। আর কি বলেছে, সমান অধিকার এবং সমান সুযোগ, এবং শিক্ষাক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে এবং সমান সুযোগ সুবিধা পাবে। কোনো মানুষকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না। এরপরে শিক্ষা কাঠামো সম্পর্কে কমিশন কি মতামত দিয়েছে একটু দেখে নেব। গ্রামীণ কাঠামোয় থাকবে 7 থেকে 8 বছর ব্যাপী নিম্ন উচ্চ বুনিয়াদী শিক্ষা, 3 থেকে 4 বছরের উচ্চ বুনিয়াদী মাধ্যমিক শিক্ষা, 3 বছরের গ্রামীণ কলেজ, বিশ্ববিদ্যালয়ে 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা। তাহলে এক কথায় যদি আমরা একটু দেখি, তাহলে সহজভাবে দেখতে গেলে 8 + 4 + 3 + 2 এইরকম ধরনের একটি কাঠামো কিন্তু আমরা দেখতে পাই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে। এরপর পাঠ্যক্রম সম্পর্কে এই কমিশন কি মতামত দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো, পাঠ্যক্রম সম্পর্কে সাধারণ শিক্ষা প্রথম ডিগ্রি কোর্সের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তিতে থাকবে যুক্তরাষ্ট্রীয় ভাষা, সর্বভারতীয় রাষ্ট্রীয় ভাষা। সর্বভারতীয় রাষ্ট্রীয় ভাষা বলতে এখানে কিন্তু হিন্দিকেই মেনশন করা হয়েছে। ইংরেজি মাতৃভাষা অথবা একটি প্রাচীন ভাষা, মানবিক বিদ্যা, সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, জীবনবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, জেনারেল স্টাডি যেটাকে আমরা বলছি, জেনারেল এডুকেশন, তার মধ্যে থাকবে। বৃত্তিমূলক যে শিক্ষা রয়েছে, ভোকেশনাল এডুকেশন, সেখানে কোন কোন বিষয়,
কৃষিবিদ্যা, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিবিজ্ঞান, আইন শিক্ষা আর চিকিৎসাবিদ্যা। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বৃত্তিমূলক শাখার মধ্যে থাকবে। পাঠ্যক্রম সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা নিলাম। এরপরে আমরা দেখে নেব যে শিক্ষা পরিচালনা সম্পর্কে কমিশন কি সুচিন্তিত মতামত দিয়েছে সেটা আমরা একটু দেখব, বা প্রশাসন সম্পর্কে। বলছে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করবে রাজ্য সরকার। তাহলে বিশ্ববিদ্যালয়গুলির যে পরিচালনার দায়িত্ব সেটা কিন্তু রাজ্য সরকারকেই বহন করতে হবে, কিন্তু স্নাতকোত্তর শিক্ষা বা গবেষণা পরিচালনা করবে কেন্দ্র সরকার। কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যখন গবেষণার কোনো বিষয় হবে বা স্নাতকোত্তর শিক্ষা, সেটি কিন্তু দেখভাল করবে কেন্দ্রীয় সরকার। বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটিতে থাকবে আচার্য, উপাচার্য, সিনেট বা কোর্ট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ, ফ্যাকাল্টিজ। তাহলে এতগুলো বিষয় নিয়ে এক কমিটির মধ্যে একটু বিস্তারিতভাবে বিভিন্ন মানুষকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে কিন্তু পরিচালনা কমিটি তৈরি করা হয়েছিল বা সুপারিশ করেছিলেন। কারণটা কিনা, কারণটা তারা কমিশন মনে করতেন যে এই সমস্ত ধরনের বিষয়গুলো যদি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি যতটা স্ট্রং হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান তত ভালো হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার গুণগত মান কিন্তু ততটা ভালো হবে। সেই জন্য তারা কিন্তু সমস্ত দায় দায়িত্ব বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন কাউন্সিলের উপরে তারা কিন্তু ভাগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কমিশন কী মন্তব্য দেয় সেটা আমি দেখব। বলছি প্রচলিত পরীক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করছে, অর্থাৎ যে সিস্টেমে চলে আসছে তার তীব্র সমালোচনা করেছে। পরীক্ষা পদ্ধতি সংস্কারের জন্য বেশ কিছু তারা সুপারিশ করেছিল। কী না, বৈজ্ঞানিক উপায়ে অভিক্ষা প্রস্তুত করতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রয়োগ করতে হবে। এখানে বিজ্ঞানসম্মত বলতে মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করে পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে পরীক্ষা সংস্থা প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ কি না, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা এক্সামিনেশন কাউন্সিল থাকবে। তারাই কিন্তু সমস্ত ধরনের পরীক্ষা নিয়ামক, তারা সমস্ত পরীক্ষা বিষয়টা দেখভাল করবেন, প্রশ্নপত্র তৈরি করবেন, তারা ডিগ্রি দেবেন, সার্টিফিকেট দেবেন, পরীক্ষা পরিচালনা করবেন, সমস্ত কিছু তারাই করবেন। বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ কাজের ভিত্তিতে 1/3 নম্বর প্রদান। তাহলে কী বলা হচ্ছে, বিদ্যালয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এখন যেটা নাম দিয়েছি, এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কিন্তু 1/3 নম্বর প্রদানের একটা সুপারিশ করা হয়েছিল। আর গ্রেড, এখানে গ্রেড হয়েছে, এটা গ্রেস হবে, এটা গ্রেস যেটাকে আমরা বলি, যেটা যে অনুদান নম্বর আর কি, যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কিন্তু আমাদেরকে কী করতে হবে, সেটাকে একেবারেই তুলে দিতে হবে, বর্জন করতে হবে, যে গ্রেস মার্ক কোনো কিছুই দেওয়া যাবে না। হয়েছে। এবার শিক্ষার মাধ্যম সম্পর্কে কমিশন কি বলেছে সেটা আমরা একটু দেখব। দেখো, মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিশন একটি ত্রিভাষার সুপারিশ করেছিলেন। এই তিনটি ভাষা কী কী? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা, ইংরেজি ভাষা। এবং তাহলে তিনটি কী কী দেখতে পেলাম? এক, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা, আর ইংরেজি ভাষা। বলছে উচ্চ স্তরের মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরে তিনটি ভাষা জানা আবশ্যিক। তিনটি কী কী? আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ও ইংরেজি ভাষা, আর রাষ্ট্রীয় ভাষা ও ইংরেজি ভাষা। তাহলে এখানে দুটি, মানে আমরা যেটাকে বলতে পারি যে বিষয়টি দুটো একই সঙ্গে হলেও কিন্তু একটু আলাদা। কারণটা কি না, কারণ হচ্ছে এটাই না, আঞ্চলিক ভাষা সেটা তার থাকবেই, রাষ্ট্রীয় ভাষা অথবা ইংরেজি। তাহলে রাষ্ট্রীয় ভাষা হতে পারে ও ইংরেজি, তাদের মধ্যে যে কোনো একটা বিষয় দুটোকে গ্রহণ করতে হবে। আর রাষ্ট্রীয় ভাষা ও ইংরেজি, অর্থাৎ এখানে কম্পালসারি হিসেবে ইংরেজির কথা বলা হচ্ছে। বৈজ্ঞানিক পরিভাষার ক্ষেত্রে আন্তর্জাতিক ভাষা গ্রহণ করতে হবে, অর্থাৎ কি না, বৈজ্ঞানিক যে পরিভাষা রয়েছে তার ক্ষেত্রে আঞ্চলিক যে ব্যাপারটা, অর্থাৎ বৈজ্ঞানিক পরিভাষা বলতে কি না, আমরা জানি যে বিজ্ঞানসম্মত ক্ষেত্রে কিছু কিছু টার্ম থাকে যেগুলোকে আমরা সহজেই বাংলা বা ইংরেজি তার বঙ্গানুবাদ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কী ধরনের বিষয়টা, ধরো মিথেন, এর আমরা বঙ্গানুবাদ কিছু করতে পারবো না। বলছে এই ইংরেজি টার্মগুলো, যে ইলেকট্রনিক্স জিনিসের বা বিভিন্ন মেকানিক্যাল জিনিসের বা যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে সমস্ত টার্মগুলো রয়েছে যার সঠিক আমরা বঙ্গানুবাদ করতে পারছি না, বলছে সেই বঙ্গানুবাদের জন্য বা বিভিন্ন ভাষায় ট্রান্সফারের জন্য যে পরিভাষা, সেটা আন্তর্জাতিক ভাষাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ কি না, ইংরেজির সাহায্য নেওয়ার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে কি রয়েছে, ধর্মশিক্ষা বিষয়ে কমিশনের কী সুচিন্তিত মতামত সেটা আমরা দেখব। কমিশনের মতে বিদ্যালয়ের দৈনন্দিন কাজ শুরু হওয়ার আগে ছাত্রদের কিছুক্ষণ নীরবে ধ্যান করে চিত্তকে সংযত করে নিতে হবে। অর্থাৎ কি না, দেখো, ধ্যানের একটা উপকারিতা রয়েছে, সমস্ত মানুষের, সমস্ত ছাত্রছাত্রীদের এটা একটা অবশ্যই পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে, যে ধ্যান করলে মানসিক শান্তি আসে, চিত্ত স্থির হয়, পড়াশোনায় আমরা কিন্তু অনেক মনোযোগী হতে পারি। তো কমিশন সেই দিক থেকে একটু আধ্যাত্মিক দিক থেকে মন্তব্য করেছেন, কারণ কমিশন এটুকু মন্তব্য করেছিল যে কোনো কিছু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধর্মকে বাদ দিয়ে হতে পারে না, অর্থাৎ ধর্মীয় বিষয়টাকে এমনভাবে হবে না যে ধর্মের গোড়ামি বিষয়টাকে শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে, এটা তারা চান না। কিন্তু তারা ধর্মীয় ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মানসিক শান্তি, মানুষের মনোযোগিতা বৃদ্ধি করার জন্য তারা কিন্তু ধর্মীয় কিছু রীতিনীতি, ধ্যান, এই সমস্ত পদ্ধতিগুলোকে গ্রহণ করার কথা বলেছেন।
ডিগ্রি কোর্সের প্রথম বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুরুদের জীবনী পাঠের আলোচনার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ থেকে সমূহ থেকে সার্বজনীন আবেদনপূর্ণ বাণী থাকবে। আর তৃতীয় বছর ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ কি না, ধর্মকে বাদ দিয়ে কিন্তু কোনো রকম শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তৈরি হওয়া সম্ভব নয়। সেই দিক লক্ষ্য রেখে কমিশন কিন্তু খুব সুচিন্তিত একটি পরামর্শ দিয়েছিল। নারী শিক্ষা সম্পর্কে কমিশনের কী সুপারিশ ছিল সেটা আমরা একটু দেখব। দেখো, নারী শিক্ষা সম্পর্কে কমিশন বলেছেন, সমাজের বুকে নারীরা যাতে আত্মপ্রকাশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে, উন্নত মানসিকতা গড়ে তুলতে হবে, তাদের আত্মপ্রকাশের পথ প্রশস্ত করতে হবে, জ্যোতির্ময়ী করতে হবে, নারীদের যথার্থ সুযোগ সুবিধা দিতে হবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে নারীদের শিক্ষার উন্নতির জন্য যত রকমের সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছু তাদেরকে প্রদান করতে হবে। আর কি বলা হয়েছে না, গৃহস্থ অর্থনীতি ও পরিবার পরিচালনা প্রভৃতি বিষয় মেনে যেতে পড়ে সেই সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া হবে। অর্থাৎ কি না, হোম সায়েন্স এই সমস্ত বিষয়গুলোকে তাদেরকে কি করতে হবে না, খুব গুরুত্বের সঙ্গে সেই বিষয়গুলোকে দেখতে হবে, যাতে তারা পরবর্তীকালে ছাত্রছাত্রীরা সেই সমস্ত বিষয় নিয়ে ছাত্রীরা যাতে তাদের পরবর্তী জীবনটা উন্নত মানের হয় সেই বিষয়গুলির প্রতিও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। ছাত্র মঙ্গল ও শরীরচর্চা কমিশনের মতে শিক্ষার্থীর কল্যাণমূলক শিক্ষার ও শরীরচর্চার জন্য একটি উপদেষ্টা সমিতি গঠন করতে হবে। অ্যাডভাইজারি কমিটির গঠনের কিন্তু একটা পরামর্শ দেওয়া হয়েছে। আর কি কি বিষয় রয়েছে এবারে আমরা একটু দেখব। বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বছরে একবার অন্ততপক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রতি বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিটি কলেজে এনসিসি শরীরচর্চার ব্যবস্থা করতে হবে। তাহলে কী বলা হয়েছে না, প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এনসিসি এর ব্যবস্থা থাকবে আর শরীরচর্চারও ব্যবস্থা করতে হবে। এইবার কমিশনের একটি গুরুত্বপূর্ণ থিওরি বা গুরুত্বপূর্ণ একটি পরামর্শ বা সুপারিশ আমরা আলোচনা করব, যেটি হচ্ছে কি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল এডুকেশন। এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কারণ এটি কমিশনের মধ্যে একটি নতুনত্ব বা অভিনবত্ব ছিল, সেই বিষয় নিয়ে একটু আমরা দেখব। দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা। বিশ্ববিদ্যালয় কমিশন আন্তরিকভাবে উপলব্ধি করেছিল যে ভারতে প্রচলিত উচ্চশিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধুমাত্র শহরে ছাত্রদের স্বার্থ রক্ষায় নিমগ্ন ছিল। গ্রাম প্রধান ভারতের শতকরা 50% গ্রামবাসী উচ্চশিক্ষায় এই যাবৎকাল ছিল অবহেলিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছি যে ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবলমাত্র গ্রামের জন্যই মানে শহরের জন্যই লিপিবদ্ধ যেন মনে করা হয়েছে, কিন্তু গ্রামের মানুষরা, যেখানে 85% মানুষ গ্রামে বসবাস করে, তাদের জন্য উচ্চশিক্ষা কিন্তু অবহেলিত রয়েছে। তো তাই কমিশন ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজের আদলে অনুপ্রাণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে গান্ধীজির বুনিয়াদী পরিকল্পনা দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গান্ধীজির বুনিয়াদী পরিকল্পনা দ্বারাও কিন্তু এই কমিশন প্রভাবিত হয়েছিলেন। এরপর আমরা দেখব কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা যে 4টি স্তরের কথা বলেছি সেটা আমরা দেখব। শিক্ষা স্তর আমরা কি দেখতে পাচ্ছি, প্রাথমিক স্তর, সেখানে বয়সকাল কত 7 থেকে 14 আর সময়সীমা কত 4 বছরের নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। আর মাধ্যমিক স্তর 15 থেকে 17 বছর 3 বছরে উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা। আর কলেজীয় শিক্ষা 18 থেকে 20 বছর 3 বছরে গ্রামীণ কলেজীয় শিক্ষা। বিশ্ববিদ্যালয় স্তর 21 থেকে 22 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা। তাহলে আমরা সেই ছক আমরা কি দেখতে পাচ্ছি, 8 + 3 + 3 + 2 এই ছকে কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থার কথা কমিশন উল্লেখ করছে। তাহলে এরপরে আমরা কি দেখতে পাবো, বাকিটা বলছে প্রাথমিক শিক্ষা কেমন হবে। প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত থাকবে 8 বছরের বুনিয়াদী শিক্ষা। যেহেতু জাতির জন্য গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা আপন ধারায় চলবে, সেহেতু প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত 8 বছরের বুনিয়াদী শিক্ষা সম্পর্কে কমিশন বিস্তারিত কোনো আলোচনা করেনি, কারণ বলেছে কি যে প্রাথমিক স্তরের শিক্ষা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা যেমন গতিতে চলছে সেইভাবেই চলবে। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এবার কমিশনের কী কী সুচিন্তিত পরামর্শ সেটা আমরা একটু দেখব। মাধ্যমিক বিদ্যালয়গুলিকে আবাসিক করতে হবে। প্রতিটি আবাসিক বিদ্যালয়ের জন্য 30 একক থেকে 60 একর পর্যন্ত যে জমি থাকবে তার জন্য থাকবে বিদ্যালয় গৃহ, খেলার মাঠ, কৃষিক্ষেত্র, কর্মশালা, পশুচারণ ক্ষেত্র, ছাত্রাবাস, শিক্ষকদের আবাস প্রভৃতি। তাহলে 30 থেকে 60 একর জমি থাকবে। 150 জনের বেশি শিক্ষার্থী থাকবে না। অর্থাৎ কি না, বিদ্যালয়ে আবাসিক যে বিদ্যালয় হবে অর্থাৎ সেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করবে, সেখানে কিন্তু 150 জনের ছাত্রের বেশি থাকবে না। পাঠ্যসূচির 50% হবে তাত্ত্বিক, বাকি 50% ব্যবহারিক। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি 50% হবে থিওরি আর 50% হবে গিয়ে প্র্যাকটিক্যাল হয়েছে। এরপরে আমরা বাকি কি বিষয়টা রয়েছে সেটা আমরা একটু আলোকপাত করব। কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র বলয় বিশেষীভূতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সহ আবাসিক কলেজগুলিকে যুক্ত থাকবে। তবে বৌদ্ধিক জ্ঞান ব্যবহারিক জ্ঞানের সার্থক সমন্বয় ঘটাতে হবে বিশ্ববিদ্যালয় এবং কলেজীয় শিক্ষার পাঠ্যক্রমে। সম্পূর্ণ আবাসিক শিক্ষালয় গড়ে তোলা। গ্রামীণ কলেজে 300-এর অধিক শিক্ষার্থী থাকবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 2500-এর বেশি হবে না। গ্রাম কলেজগুলিতে বৌদ্ধিক ও ব্যবহারিক শিক্ষা উভয় সমান গুরুত্ব পাবে। অর্থাৎ কি না, তাত্ত্বিক থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় শিক্ষাই যথেষ্ট গুরুত্ব পাবে। গ্রাম্য জীবনের সম্পর্কিত বিষয় ছাড়া আরও কতগুলি বিষয় যেগুলি শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করবে, গবেষণা করতে পারবে, সেই সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আমাদের
সিলেবাসের মধ্যে বা পাঠ্যক্রমের মধ্যে থাকবে। এবার উল্লেখ্য বলে একটি পয়েন্ট রয়েছে, এখানে দেখো বিষয়টা বলছে রাধাকৃষ্ণনের বানানটা একটু দেখে নেবে। কৃষ্ণনের এই গ্রামীণ শিক্ষার পরিকল্পনা যেখানে তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন গান্ধীজির পরিকল্পিত বুনিয়াদি এবং রবীন্দ্রনাথের পল্লী সমাজে ও শ্রীনিকেতনের দ্বারা। এই কমিশনের এই পরিকল্পনাকে সার্থক রূপ দেওয়ার জন্য 1956 সালে জাতীয় গ্রামীণ উচ্চ শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল ফর হায়ার, এটা একটু একসঙ্গে হয়ে গেছে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়, যাদের উদ্দেশ্য ছিল 11টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা। এগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো শ্রীনিকেতন শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে অবস্থিত, জামিয়ানগর দিল্লি, উদয়পুর রাজস্থান, অমরাবতী মহারাষ্ট্র। তাহলে এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। 4 নম্বর, এই প্রতিষ্ঠানগুলিতে নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ শিক্ষা, শিল্পের উন্নয়ন, পল্লী সমাজের মঙ্গল, কুটির শিল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থিক স্বনির্ভরতা, গ্রাম জীবনের আনয়ন ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরে আমরা এই যে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এত সুচিন্তিত পরামর্শ দিয়েছেন, তারও কিন্তু কিছু সমালোচনার দিক রয়েছে। সেগুলি কি বলছে, ভারতের মতো এত বিশাল দেশে যেখানে 6 লক্ষ গ্রামের অবস্থান, সেখানে মাত্র 11টি শিক্ষাকেন্দ্র গড়ে তুলে পরিকল্পনা কার্যকারিতা সম্পর্কে উদাসীনতা লক্ষ্য করা যায়। এছাড়া বেশিরভাগ কেন্দ্রগুলি শহরে গড়ে ওঠায় গ্রামীণ শিক্ষার প্রসারে বাধার সৃষ্টি, ফলে ভারতের ভবিষ্যৎ গ্রামীণ শিক্ষা ব্যবস্থার রূপ বদলে দেওয়া সম্ভব হয়নি। উপসংহারে আমরা কি বলবো, যে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনটি নবভারত গঠনের পক্ষে এক ঐতিহ্যপূর্ণ তথ্যবহুল দলিল। কৃষিভিত্তিক ভারতে কৃষিবিদ্যার উপর বিশেষ গুরুত্ব দিয়ে দেশের ভিত সুদৃঢ় করতে কমিশন প্রয়াসী হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ত্রুটিগুলি তুলে ধরে সেগুলি সমাধান করবে বাস্তবসম্মত তথ্যাদি উপস্থাপন করা হয়েছে। আর কি না, নারী শিক্ষা, ধর্মশিক্ষা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্ট মতামত না থাকলেও নিঃসন্দেহে কথা বলা যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট মনুষ্য সভ্যতার অগ্রগতির অন্যতম ধারক ও বাহক। এই কথা আমরা এক কথাই বলতে পারি। অর্থাৎ কি না, রাধাকৃষ্ণন কমিশনের সমস্ত রিপোর্টের সমস্ত দিকগুলি বাস্তবায়িত না হলেও স্বাধীন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সদ্য স্বাধীনতা পেয়েছি তার নিরিখে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ কিন্তু আমরা বলতে পারি যে ধারক আর বাহক। কারণ এই কমিশনের উপর নির্ভর করে, এই কমিশনের সুচিন্তিত মতামতের উপর নির্ভর করে পরবর্তীকালে যে সমস্ত কমিশন কমিটি তৈরি করা হয়েছিল তারা কিন্তু যথেষ্টভাবে এই কমিশনের রিপোর্ট দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেই জন্য কিন্তু এই কমিশনের গুরুত্বকে আমরা কোনোভাবেই খাটো করে দেখতে পারি না। এই ছিল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে সুচিন্তিত মতামত আর সুপারিশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। আর যদি তোমাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে আমাদের বিষয়বস্তুকে আরও ভালো করে বুঝতে, তোমাদেরকে বোঝাতে অনেকটা সুবিধা হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে আমরা এই রাধাকৃষ্ণন কমিশন থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়ো।